আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সালমান এফ রহমান ও আনিসুল হকের 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এদিকে এবার ছাত্র হত্যা মামলার আসামি শেখ হাসিনা। দেশে 90 দিনের মধ্যে নির্বাচন নিশ্চিতে ভারতের প্রতি জয়ের আহ্বান। এবং সর্বশেষ জানাবো হাসিনার সৌদিতে আশ্রয় চাওয়া নিয়ে যা বললেন সৌদি রাষ্ট্রদূত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সালমান এফ রহমান ও আনিসুল হকের 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। সালমান এফ রহমান ও আনিসুল হকের 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদের আদালতে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। নৌপথে পালানোর সময় গতকাল মঙ্গলবার রাতে কোস্টগার্ডের হাতে গ্রেপ্তার হন শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এরপর পুলিশের মাধ্যমে একই দিন রাত 10টার দিকে রাজধানীর মেট্রো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাদেরকে। সেখানে রাতভর তাদের সঙ্গে ঘটে নানান কাহিনী। জানা গেছে, রাতভর ডিবি অফিসের হাজতখানায় ছিলেন সালমান এফ রহমান এবং আনিসুল হক। ছিল না কোনো বিশেষ ব্যবস্থা। আসামিদের জন্য নির্ধারিত স্বাভাবিক খাবার খেতে দেওয়া হয় তাদের। এছাড়া ভিআইপি আসামির ক্ষেত্রে মাঝে মাঝে বিশেষ ব্যবস্থা রাখে গোয়েন্দা পুলিশ। কখনো কখনো পরিবার থেকে পাঠানো খাবার খেতে দেওয়া হয়, বিছানায় ঘুমাতে দেওয়া হয়। কিন্তু সালমান এফ রহমান এবং আনিসুল হকের ক্ষেত্রে এসব কিছুই হয়নি। অন্য আসামিদের মতো হাজতের মেঝেতেই ঘুমাতে হয় তাদেরকে। এদিকে হেভিওয়েট আসামি গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতে ডিবি অফিসের মাধ্যমে ছিল রুদ্ধশ্বাস অবস্থা। আসামিদের কখন কোথায় আনা হচ্ছে, কি করা হচ্ছে, অধিকাংশ কর্মকর্তাই তা জানতে পারেননি। হাতে গোনা 2-1 কর্মকর্তা মামলা ও আইনি প্রক্রিয়া দেখভাল করছেন। ডিবির কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার রাতে ডিএমপি কমিশনার সহ 2-1 কর্মকর্তা ডিবি অফিসে আসেন। তবে প্রথাগত কোনো জিজ্ঞাসাবাদ হয়নি। দুপুরে আদালতে নিয়ে তাদের রিমান্ড চাওয়া হবে। সূত্র বলছে, সালমান এফ রহমান এবং আনিসুল হকের গ্রেপ্তারের মামলায় 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। ডিবি সূত্র বলছে, বুধবার দুপুরে তাদের সিএমএম কোর্টে তোলা হবে। কোটা সংস্কার আন্দোলনে ঘিরে বিক্ষোভকারীদের উপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং নির্বিচারে গুলি চালানোর ইন্ধনদাতা হিসেবে তাদের হাত রয়েছে বলে মনে করছে পুলিশ। এবার ছাত্র হত্যা মামলার আসামি শেখ হাসিনা। রাজধানীর ফাকরুলে ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে গত 2 দিনে শেখ হাসিনার বিরুদ্ধে 3টি মামলা দায়ের হলো। মামলার আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বস্ত্র পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফত, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য মইনুল হোসেন খান নিখিল, ঢাকা উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান কোচি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক হারুনা রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুনা রশিদ, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মোফাজ্জল হোসেন, উত্তর সিটি কর্পোরেশন কাউন্সিলর জামাল মোস্তফা, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক আওয়ালি আসিফ এনান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ নেতা সালামত উল্লাহ সাগর, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সদস্য দীপঙ্কর বাছার দীপ্ত। এছাড়া আওয়ামী লীগের আরো 500 থেকে 600 নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অভিযোগে বাদী উল্লেখ করেন, আমার ছোট ভাই ফয়জুল ইসলাম রাজন ঢাকা ফাকরুল থানাধীন ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছিলেন। আমার ছোট ভাই ফয়জুল ইসলাম রাজন ঢাকার কাফরুল থানাধীন ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র সমাজ শান্তিপূর্ণ আন্দোলন শুরু করলে আমার ভাই ফয়জুল ইসলাম রাজন উক্ত গণ আন্দোলনের সাথে ঐক্যমত পোষণ করে সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলনের শরিক হন। ছাত্র জনতার উক্ত গণ আন্দোলনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে 1 নম্বর আসামি শেখ হাসিনা ওয়াজেদ গত 14 জুলাই গণভবনে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে আন্দোলনকারীদের ছাত্রদের রাজাকারের বাচ্চা বলে অভিহিত করেন। আসামি শেখ হাসিনা এখনও ধৃষ্টতামূলক বক্তব্য বাংলাদেশের সকল গণমাধ্যম ও সামাজিক গণমাধ্যমে প্রচারিত হয়। 1 নম্বর আসামি শেখ হাসিনার এই উস্কানিমূলক এবং অপমানজনক বক্তব্যের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বৈষম্য বিরোধী আন্দোলন আরও জোরদার করে। এমতো অবস্থায় 2 নম্বর আসামি ওবায়দুল কাদের বিগত 15 জুলাই ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের মোকাবেলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট মর্মে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে। ছাত্রলীগ নামীয় সন্ত্রাসী সংগঠনের নেতাকর্মীদের গণহত্যার নির্দেশ প্রদান করে।
এছাড়া আসামি আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, মাইনুল হোসেন খান নিখিল, শেখ ফজলে শামস পরশ, মহিদুল হাসান চৌধুরী, নাফেল খসরু চৌধুরী সহ পরিকল্পনা প্রত্যক্ষ নির্দেশনায় আন্দোলনকারীদের নিষ্ঠুরভাবে দমনের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের দেখা মাত্রই গুলি করে হত্যার নির্দেশ দেয়। অভিযোগে আরো বলা হয়, আসামিদের অবৈধ ও বেআইনি দিক নির্দেশ পালনের উদ্দেশ্যে নিরস্ত্র ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানোর জন্য নিজ নিজ বাহিনীর সদস্যদের উপর নির্দেশনা প্রদান করেন আসামি পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তথা র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যার ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে আসামির সরাসরি অংশগ্রহণে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওয়ার্ড কাউন্সিল সহ অজ্ঞাতনামা 500 থেকে 600 নেতাকর্মীদের সশস্ত্র অংশগ্রহণ, উপস্থিতি ও হামলায় শান্তিপূর্ণ আন্দোলনরত ছাত্রদের উপর 19 জুলাই শুক্রবার হত্যার উদ্দেশ্যে নির্বিচারে গুলি চালালে আমার ভাই ফয়জুল ইসলাম রাজন মিরপুর 10 গোলচত্বর সংলগ্ন ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পাকা রাস্তার উপরে বুকে গুলিবিদ্ধ হয়। এদিন ফয়জুল ইসলাম রাজন ছাড়াও আরো অনেক ছাত্র গুলিবিদ্ধ হয়ে আহত এবং নিহত হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর তার বিরুদ্ধে প্রথম মামলাটি হয়েছে গতকাল। মুদি দোকানের আবু সাইদকে হত্যার অভিযোগে মামলা দায়ের হয়। ওবায়দুল কাদের সহ 7 জনকে এই মামলায় আসামি করা হয়। এসএম আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলায় আবেদন করেন। সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন বলে জানিয়েছেন এই ব্যবসায়ী। শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি হয়েছে আজ সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে এই মামলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। 2015 সালে রাজধানীর উত্তরা থেকে অপহরণ করার অভিযোগের এই মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক ষষ্ঠ মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র্যাব ডিজি বেনজির আহমেদ এবং র্যাবের অজ্ঞাত 25 সদস্যকে আসামি করা হয়েছে। দেশে 90 দিনের মধ্যে নির্বাচন নিশ্চিতে ভারতের প্রতি জয়ের আহ্বান। দেশে শিক্ষার্থীদের আন্দোলন সামলানোর ক্ষেত্রে কিছু ভুল হয়েছে বলে স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, একেবারে আন্দোলনের শুরু থেকে বিক্ষোভকারীদের সাথে সম্পৃক্ত হয়ে সরকারের আলোচনা করা এবং কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। শেখ হাসিনার সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি বিশ্বাস করি আমাদের সরকারের কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিষয়টি আদালতের উপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরুতেই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা উচিত ছিল। কোটা কমানোর বিষয়ে আমাদের সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছিল। আদালত ভুল করেছে এবং আমরা কোটা চাই না বলে আমি সবাইকে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম, কিন্তু আমাদের সরকার সেটা শোনেনি এবং বিচার ব্যবস্থায় বিষয়টি সামলাবে বলে প্রত্যাশা করেছিল। বিক্ষোভ মোকাবেলায় সরকারের ভুল স্বীকার করলেও সজীব ওয়াজেদ জয় বলেছেন, তিনি বিশ্বাস করেন এই বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পেছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি বিদেশি গোয়েন্দা সংস্থা এর পেছনে জড়িত ছিল, কারণ 15 জুলাই থেকে অনেক আন্দোলনকারী আগ্নেয়াস্ত্রে সজ্জিত ছিল। গত 15 বছরে আমাদের জঙ্গিবাদের সফল নিয়ন্ত্রণের কারণে আমাদের আগ্নেয়াস্ত্র পাওয়া খুবই কঠিন। কেবল একটি বিদেশি গোয়েন্দা সংস্থা দেশে আগ্নেয়াস্ত্র পাচার ও বিক্ষোভকারীদের সরবরাহ করতে পারে। 5 আগস্ট বাংলাদেশ থেকে তার মায়ের চলে যাওয়ার 24 ঘন্টার ঘটনা বর্ণনা দিয়ে জয় বলেন, এমনকি পরিস্থিতি এত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তা একদিন আগেও তিনি বা তার মা কেউই ভাবেননি। ওয়াশিংটন ডিসি থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনার দেশ ছাড়ার কোনো ইচ্ছে ছিল না, তিনি পদত্যাগ করতে যাচ্ছিলেন। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং জনগণের উদ্দেশ্যে দেওয়া বিবৃতিতে এই ঘোষণা দেবেন। আমি বিশ্বাস করি তিনি বিবৃতিটির খসড়া তৈরি করেছিলেন এবং সাক্ষাৎকার রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিলেন। সবকিছু পরিকল্পিত ছিল। তিনি রেকর্ডিং শুরু করতে যাচ্ছিলেন। এমন সময় বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেন, ম্যাম সময় নেই, আমাদের এখনই যেতে হবে। শেখ হাসিনা দেশ না ছাড়ার বিষয়ে অনড় ছিলেন, কিন্তু তিনি তাকে রাজি করাতে সক্ষম হয়েছেন। জানিয়ে জয় বলেন, বিশেষ নিরাপত্তা বাহিনী তাকে সামরিক বিমান ঘাঁটির একটি নিরাপদ স্থানে নিয়ে যায়। তারা সেখানে একটি হেলিকপ্টার প্রস্তুত করে রেখেছিল, কিন্তু তিনি যেতে চাননি। সেই সময় আমার খালা শেখ রেহানা সিদ্দিক আমাকে টেলিফোন করেন। আমি মাকে বোঝালাম যে না, তোমার নিরাপত্তার জন্যই তোমাকে চলে যেতে হবে। যদি এই জনতা তোমাকে খুঁজে পায়, কোথাও তোমাকে ধরে ফেলে এবং সেখানে গুলি চলে, তাহলে অনেক মানুষ মারা যাবে। হয় তোমাকে এই হত্যার জন্য দায়ী দেবে, কিংবা যদি তোমাকে ধরে ফেলে তাহলে মেরে ফেলবে। তাই তোমার সবচেয়ে ভালো হবে দেশ ছেড়ে চলে যাওয়া। এবং আমি তাকে চলে যেতে রাজি করিয়েছি। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে রয়েছেন। সজীব ওয়াজেদ জয় বলেন, তিনি বাংলাদেশ কি ধরনের পরিস্থিতি তৈরি হয় তা
দেখার জন্য অপেক্ষা করছেন। আপাতত তিনি ভারতে থাকবেন। শেখ হাসিনার অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা ছিল কিনা জানতে চাইলে জয় বলেন, তাকে হেলিকপ্টারে করে দেশ থেকে চলে যেতে হয়েছে, তাই তার একমাত্র গন্তব্য ছিল ভারত। তার জীবন বাঁচানোর এবং তাকে অত্যন্ত সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে ধন্যবাদ। তারা দ্রুত সাড়া দিয়েছে, তাই তিনি নিরাপদ আছেন। এছাড়া বিভিন্ন দেশে তার আশ্রয়ের আবেদন করার বিষয়ে যেসব প্রশ্ন উঠেছে তার সবগুলোই গুজব। এসব একেবারে মিথ্যা। তিনি কোথাও আশ্রয়ের জন্য আবেদন করেননি। ভারতের প্রতি তার বার্তা কি হবে জানতে চাইলে জয় নয়াদিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে। বলেন, আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে। যদি সেটা নিশ্চিত করা হয়, আমি এখনো নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব। আমরা এখনো সবচেয়ে জনপ্রিয় দল। শেখ হাসিনার সাথে দেখা করার জন্য তিনি ভারত ভ্রমণ করবেন কিনা জানতে চাইলে জয় বলেন, তিনি ভারতে যেতে চান, কিন্তু কখন তিনি যেতে পারবেন তা নিশ্চিত নয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।